তার মানে যে আমাদের এই সদর উপজেলাটা আছে বর্তমানে কেল্লাবন। 12 বছর হয়ে গেল আমাদের, সেই 12 বছরে এখনো ওই কেল্লাবন্দে আমাদের যাইতে হয়। ওই আমাদের সাধু, আমাদের সদ্য পুষ্করীর লোক কেল্লাবন্দ অনেকে দেখেই নেই, অনেকে কেল্লাবন্দ দেখেই নেই। ওই ববি ম্যাডাম উপজেলার চেয়ারম্যান ছিলেন, ওনার অফিসটা কোনটে এরা কেউ মনে হয় অনেকেই দেখেনি। খুব অল্প সংখ্যক ভাগ্যবান সেই ববি আবার অফিসটা দেখতে পেয়েছে। আমার এক বন্ধু রেজাউল হক নাকি আলহাজ রেজাউল হক, রেজাউল হক সাহেব আমাকে প্রশ্ন করছেন যে ভাই আপনি এত বড় নেতা, আপনি এমপি নির্বাচন না করে কেন আপনি উপজেলা নির্বাচন করছেন? এই প্রশ্নটা উনি যেহেতু শিক্ষিত লোক, ওনাকে আমি বলতে চাই এটা $1 মিলিয়ন কোশ্চেন, একটা $1 মিলিয়ন কোশ্চেন আপনি করেছেন। তা কোশ্চেনের উত্তরে বলি, এই সদর উপজেলার প্রথম চেয়ারম্যান ছিল বদিউজ্জামান সরকার, আপনারা দেখেন নাই? ওই 11টা ইউনিয়নের পৌরসভা নিয়ে তখন একটা বিরাট সদর উপজেলা ছিল। যাই হোক, তার পরবর্তী সময়ে সেই নির্বাচনটা ছিল একটি বিতর্কিত নির্বাচন। তারপরে ওইটা ছিল 1 নম্বর, তারপরে গেছে 2 নম্বর, তারপরে গেছে 3 নম্বর, তারপরে 4 নম্বর, তারপরে 5 নম্বর, এটা হচ্ছে 6 নম্বর ইলেকশন। এটা হচ্ছে 6 নম্বর নির্বাচন। ইতিমধ্যে 11টা ইউনিয়ন থেকে এখন আসছে 5টাতে, তারপরে তো আবার পৌরসভা, সেটাও বাদ। একটা ছোট্ট একটা উপজেলা, মাত্র 5টা ইউনিয়ন। এই সদর উপজেলার চেয়ারম্যান ছিলেন জনাব শরফুদ্দিন আহমেদ উন্নয়নের স্বার্থে। জনাব শরফুদ্দিন আহমেদ ঘন্টু অনেক পদে পদে অধিষ্ঠিত ছিলেন, এমপি ছিলেন, মেয়র ছিলেন, পৌরসভার চেয়ারম্যান ছিলেন, কিন্তু প্রথম পদটা হচ্ছে এই রংপুর সদর উপজেলা চেয়ারম্যান। মাস্টার সাহেব আছেন কি? অধ্যাপক সাহেব আশপাশ আছেন? কথাটা কি সঠিক বলেছি? তারপরে উনি কিন্তু উপজেলা চেয়ারম্যান থাকিয়াই কিন্তু এইটার থেকে আরম্ভ করে এমপি, পৌরসভা চেয়ারম্যান, মেয়র সবই হয়েছে। তারপরে আসছে জনাব মোস্তাফিজুর রহমান মোস্তফা, তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, তারপরে পদত্যাগ করছেন, করে মেয়রে দাঁড়িয়েছেন। প্রথমবারে হয়নি, তারপরে মেয়র হয়েছেন, আবার মেয়র হয়েছে। তারও কিন্তু প্রথম ধাপটা হচ্ছে এই রংপুর সদর উপজেলা নির্বাচন। এই তারপরে সত্য বিদায়ী আমাদের উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববি, উনি ছিলেন প্রথমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারপরে চেয়ারম্যান, তারপরে চেয়ারম্যান। কিভাবে চেয়ারম্যান হয়েছে সে কথা আমি বলতে চাই, কিন্তু তিনি প্রথমে উপজেলা চেয়ারম্যান হয়েছে, তারপরে এমপি হয়েছে। আর আমি একবার ফেল করছি, আবার 2বার ফেল করছি। গতবারও পাশ করতে পারি, 2বার দাঁড়াইছিলাম। তো অধ্যাপক সাহেবকে আমি প্রশ্ন করতে চাই, মেট্রিক না পাস করলে কি ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়া যায়? তাহলে আপনি পাশে দেখেন তো, ওই মিঠাপুকুরের এমপি সাহেব জাকির হোসেন আগে কি ছিল? উপজেলা চেয়ারম্যান ছিল নাকি? যদি উপজেলা চেয়ারম্যান না হইতো তাহলে আজকে এমপি হইতে পারত। ওই আরেকটু আগে যান, ওই গঙ্গাচড়ার দিকে দেখেন, ওই আসাদুজ্জামান বাবু আগে কি ছিল? উপজেলা চেয়ারম্যান ছিল। ওই উপজেলা চেয়ারম্যান থেকে এখন কি হয়েছে? এমপি হয়েছে। আপনারা যদি আমাকে গতবার ওই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করতেন, তাহলে আমি কি করতাম? যেহেতু এখানে নৌকা ছিল না, তাহলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি দাঁড়াইতাম। তাহলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি দাঁড়াইতাম। মাননীয় অধ্যাপক সাহেবকে বলি, এবারে বিজয় করেন, আগামী নির্বাচনে ইনশাল্লাহ এমপি হিসেবে নির্বাচন করবেন। আপনার নিশ্চয়ই প্রশ্নের উত্তর পেয়েছেন, আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনি পেয়েছেন। আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। তবে আপনি একটা জিনিস প্রশ্ন করেন নাই, যে কেন
এই সদর উপজেলা 12 বছরে ওই সিও বাজার থেকেই এই আমার 5টা ইউনিয়নে কেন আসলো না? আমি তো ওই আন্দোলনের নেতা ছিলাম, আমি আহ্বায়ক ছিলাম। আপনাদের এখানে তো আমি বক্তব্য রেখেছি, আমি তো বলেছিলাম ওই আর যাবো না, সিও বাজার সদর উপজেলা কমপ্লেক্স হোক, মাটি থামার। সেদিন তো আপনারা অধ্যাপক সাহেবরা আমাদের সমর্থন করেন। ওই ববি আপাকে আমি বলেছিলাম, ববি আপা আপনি তো উপজেলা চেয়ারম্যান, এই আপনি এই উপজেলা ওই কেল্লাবন থেকে আসিয়া, কেল্লাবন থেকে আমাদের এই 5টা ইউনিয়নে আসুক, সেই আন্দোলনের আপনি নেতৃত্ব দেন। তিনি তো আমাদের নেতৃত্ব দেনও নাই, আমাদের মিটিংয়েও আসেনি কোনো। ওই যে আমার পাশে আমার বাবা সোহেল রানা, ওনার বাবা এখানে বসে আছে, ওনাকে আমি খুবই শ্রদ্ধা করি। সোহেল রানা, তাকেও বলছিলাম বাবা সদর উপজেলাটা যদি ওই কেল্লাবন থেকে এখানে আসে তো তোমাদেরও তো উপকার। তারাও কিন্তু আমাদের ওই আন্দোলনে যোগ দেয় নেই। কেন যোগ দেয় নেই? ওই একজনের ভয়ে যোগ দেয়নি, একজনের ভয়ে যোগ দেয়নি। সে ব্যক্তিটা আমাদের এই সদর উপজেলার বাসিন্দা নয়, আমাদের একটা কলঙ্ক, এই সদর উপজেলাবাসীর একটি কলঙ্ক যে এই সদর উপজেলাবাসীর চেয়ারম্যান আমাদের এই এলাকার লোক না, অন্য এলাকার লোককে আমরা চেয়ারম্যান নির্বাচিত করি। বাংলাদেশে প্রায় 550 উপজেলা আছে। কেউ যদি বলতে পারেন যে একটা উপজেলার লোক আর একটা উপজেলার চেয়ারম্যান, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। আমি রাজনীতি ছেড়ে দেবো যদি আপনি এরকম একটি দৃষ্টান্ত আমার সামনে হাজির করতে পারেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, ওই বাইরের লোক আসে আমাদের এখানে উপজেলার চেয়ারম্যান হয়, ওই বাইরের লোক আসে আমাদের এমপি হয়। 1973 সালে রংপুরের সন্তান সিদ্দিক হোসেন আমাদের এমপি ছিলেন, এই এলাকার এমপি ছিলেন। ওই 73 সালের পরে আর এই রংপুর 3-এর এই এলাকার এমপি আজ পর্যন্ত আমাদের কোনো এই এলাকার সন্তান এমপি নির্বাচিত হতে পারেনি। ওই এমপি নির্বাচিত হয়েছিল গাইবান্ধার সন্তান রেজাউল হক সরকার। ওই এমপি নির্বাচিত হয়েছিল মিঠাপুকুরের সন্তান মোফাজ্জল হোসেন মাস্টার। তারাই এই আমাদের এলাকার এমপি নির্বাচিত হয়েছে। তারপরের ইতিহাস আরো করুণ ইতিহাস। তারপরের ইতিহাসে আমরা লাঙ্গলের পাগল হয়ে গেলাম। তারপরের ইতিহাস যে করুণ ইতিহাস, হঠাৎ করে লোক লাঙ্গলের জন্য পাগল হয়ে গেল। যেই যারা কলা গাছ, আম গাছ, বট গাছ দাঁড়াইলেই চেয়ারম্যান, দাঁড়াইলেই এমপি। 22টা সিটে 21-22 লাঙ্গলে যেত। তার মানে এই পরবর্তী সময়ে আমরা আমাদের রংপুরের সন্তানকে আমরা ওই এমপি নির্বাচিত করেছি। আর আমাদের তার সঙ্গে আর একটা দুর্ভাগ্য, ওই যে আমাদের এই উপজেলা চেয়ারম্যান, সেটাও আমাদের বাইরের লোক আছে আমাদের চেয়ারম্যানই করে যায়। আর আপনাদের এখানকার নামটা কেন যে সত্য পুষ্কর হয়েছে আল্লাহ জানে। এখানে বলে একটা পুষ্কর হঠাৎ করে হয়েছে, হঠাৎ করে হয়েছে সত্য পুষ্কর। মানুষের যখন জন্ম হয় তখন তার বয়স কত? একদিন। যেদিন জন্মগ্রহণ করা সেদিন তার বয়স কত? একদিন। তা 40 বছর বয়স, তাই কি এখানে জন্মগ্রহণ করতে পারবে? তাহলে যাদের বয়স 40, 50, তারা এখন করতেছে তারা এই শব্দপুষ্পের সন্তান, তারা নাকি শব্দ ভূমিষ্ঠ হচ্ছে। এই শব্দ পুষ্কৃত শব্দ ভূমিষ্ঠ হচ্ছে। তো এই প্রসঙ্গে একটা গল্প আপনাদের শোনাই। এক লোকের বিয়ে হয় না, বাবা একটু এক লোকের বিয়ে হয় না, বয়স 35-40 হয়ে গেছে। আর এক মেয়ে, তারও বিয়ে হয় না, 25-30 বছর হয়ে গেছে। তারপরে হচ্ছে কি দুইজনের পার্কের মধ্যে বসে একদিন ওদের পরিচয় হয়েছে। এই জিজ্ঞাসা করছে তোমার বিয়ে হয়েছে? হয় না। এই ওকে জিজ্ঞাসা করছে বিয়ে হয়েছে না? বিয়ে হয়নি। তো ঠিকই আছে, আইসেন না, আমরা একটু ভালোবাসা করি। তারপরে পার্কের নিচে বসছে, বেঞ্চত বসছে, বসে আলাপ টালাপ, এটা ওটা আলাপ
বাড়ির পাও সবার ছোট বাড়ির মা ও বোন কী আছে, বাপ কী করে, মাও কী করে, সয় সম্পত্তি কী আছে, এই জিজ্ঞেস করে, জিজ্ঞেস করে। তারপর আসল জায়গাতে আসছে, আসল জায়গাতে আসে করছে যার বয়স 40, তার করতেছে আপনার বয়স কত, ওই করতেছে আমার বয়স 16 বছর। আর মেয়েটাও তখন পর তার বয়স 30 বছর, তো আমি বলছো কি ভালো কি গেল, মার আরো কম। তখন একটা দুষ্ট ছেলে ওই পার্কের গাছের মধ্যে ছিল, একটা দুষ্ট বালক গাছের মধ্যে ছিল, ওই ঝাঁপ দিয়ে ওইখানে নামছে, ঝাঁপ দিয়ে নামতে কয় আপনার বয়স যদি 20 হয় আর আমার বয়স যদি 12 হয় তাহলে তুমি এলাই হলো, তাহলে তুমি সত্য হলো, তুমি সত্যপুষ করে নিল। তো এইখানে আপনাদের এই সত্য পুষ্করণী নামে আর কোনো জায়গা পাইনি না। ওই যে আমরা সিমা জামান ববি ওই 5টা ইউনিয়নের একটা ইউনিয়নে জায়গা পাইলে এই সত্য পুষ্করণীতে আসিয়া উনি আমরা ভূমিষ্ঠ হয়ে গেল। আর ওই নাসিমা জামান ববি উনি পীরগাছা গাঁও নিয়ে এলো, স্বামীর বাড়ি একখানে, মানুষের 2টা পরিচয় থাকে, বাপের বাড়ি একখানে, স্বামীর বাড়ি একখানে, একটাও এখানে না, তিনিও এখানে 35-40 বছর আছে, এখানে ভূমিষ্ঠ হয়ে গেছে। এই জন্য বুঝি আপনাদের নাম হচ্ছে সত্য পুষ্করণী। যাই হোক, এখন সত্য পুষ্করণীতে নাকি অনেক খেলা হচ্ছে। সত্য পুষ্করণীর একজন নেতা দাঁড়াইছেন, তিনি মাঠ গরম করতে পারতেছেন না। সত্য পুষ্করণী উনি মনে করছিলেন যে সত্য পুষ্করণী সবচেয়ে বড় ইউনিয়ন, এই ইউনিয়নে ভোট হইলে ইয়ে হওয়া যায়। তো জানি না কি অবস্থা। এখানে আবার ওই লাঙ্গলের একসময় এখানে ঘাঁটি ছিল, ওই সেই লাঙ্গলের লোকও দেখি এখানে থেকে আসছে, তারাও এখানে করছে। আর তারপরে দুইজন চেয়ারম্যান তারাও আসি এখানে হোলি খেলা খেলতেছে। হোলি খেলা খেলে কিন্তু কাদা দিয়ে হোলি খেলে না, আর এরা টাকা দিয়ে হোলি খেলা খেলতেছে। এরা টাকা দিয়ে আমাদের ইমান নষ্ট করতে চায়। এদের সম্বন্ধে আপনারা একটু খোঁজ নেবেন। এরা কেউ বৈধভাবে এত তাড়াতাড়ি এত টাকা কামাই করা যায় না। ওই যে একজন ডাক্তার মাথার ঘাম পায়ে ফেলে রুগীতে গিয়া এই তাই এত টাকা কামাই করতে পারেন না। কিভাবে কামাই করছে আপনারা ভালো জানেন, আমি মানুষের নাম বলতে চাই না, তবে বৈধভাবে কেউ ইনকাম করে। যাই হোক, আমাদের ডাক্তারদের মধ্যে 1200 ডাক্তার আছে, তার মধ্যে 200 ডাক্তার হচ্ছে সচ্ছল, 200 ডাক্তার হচ্ছে 500, 700, 100 ডাক্তার নয়। আর বাকি ডাক্তারগুলোর অবস্থা কি জানেন? ওই একজন মিস্ত্রির হাজিরা হচ্ছে 800 টাকা, একজন মিস্ত্রির হাজিরা হচ্ছে 800 টাকা। একজন অটো চালায়, তাই ডেইলি 1000 টাকা কামাই করে। আর একজন ডাক্তার, ওই যারা নতুন ডাক্তার, মাঝারি ডাক্তার, 8 ঘন্টা ডিউটি করে পায় 600 টাকা। বিশ্বাস করেন? বিশ্বাস করেন? করেন না? তাহলে 30 দিনে হচ্ছে 1 মাস, 1 মাসে যদি 18,000 বা 20,000 টাকা পায় একজন ডাক্তার, তাহলে তার ডেইলি কত বেতন পায়? 600-700 টাকা। তাহলে একজন রাজমিস্ত্রি হয় ভালো ছিল, এত কষ্ট করে ডাক্তারি করে কি লাভ হলো? ওই যে আমার পাশে ডাক্তার আছে, ওর বেতন 20,000 টাকা। তাহলে কাজে যারা আপনারা বলেন যে ডাক্তাররা 2,000 টাকা 1,000 টাকা ফি নেয়, সেটা তারা অর্জন করেছে। ওই 100 জন বা 200 জন ডাক্তার অনেক পরিশ্রম করে আল্লাহ তাদের মেধা দিয়েছে, সুযোগ দিয়েছে, তারা ওই স্টেজে গেছে। ওই 1500 ডাক্তারের মধ্যে কিন্তু মাত্র 200 জন ডাক্তার বা 100 জন ডাক্তার এই সৌভাগ্যবান। বাকিগুলার কিন্তু ওই দিনান্তে পন্থা ফুরে, ওই দিনান্তে পন্থা ফুরে স্বামী স্ত্রী দুইজনে চাকরি করিয়াও সংসার চলে না। 20-15, 20-20, 40 টাকাতে একজন ডাক্তারের সেই স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারে না, সেই সামাজিকতা রক্ষা করতে পারে না। কাজে ডাক্তারদের সম্বন্ধে, উকিলদের সম্বন্ধে আপনাদের ধারণাটা ভুল ধারণা। ওই যে দিলশাদ ইসলাম মুকুল আছে, সভাপতিতে রাজনীতি করছেন, উনি তো উকালাতি করেননি।
ওনার কিন্তু অত ইনকাম নাই। আর আমাদের হক সাহেব আমার একজন ভাই আছে আব্দুল হক, 50,000 টাকা নিচে বাড়ি ঘর ফেরে না, ডেলি 50,000 টাকা নিচে বাড়ি ফেরে না। তবে কাজেই ওই 2 জন 1 জন উকিল দেখিয়া আর 10 জন 20 জন ডাক্তারকে দেখিয়া সব ডাক্তারকে আপনারা বিচার করতে পারবেন না। সব ডাক্তারকে বিচার করা যাবে না, সব উকিলকে বিচার করা যাবে না। যাই হোক, আরো আমার মিটিং আছে। আপনারা জানেন যে এই সদর উপজেলায় বিসিএস ক্যাডারের লোকজন থাকে। এই সদর উপজেলায় বিসিএস ক্যাডারের লোকজন থাকে। তারা বিএ পাস করে, এমএ পাস করে, অথবা ডাক্তারিও পাস করে, অনেক অথবা কৃষিবিদ হয়, অথবা ভেটেরিনারি ডাক্তার হয়, অথবা এগ্রিকালচারিস্ট হয়। তারপরে তারা কি করে বিসিএস পরীক্ষা দিয়ে তারা অফিসার হয়। সেই অফিসারের মধ্যে আবার একজন বড় অফিসার থাকে, তার নাম হচ্ছে ইউএনও বা টিএনও বলে। আগে বলতাম টিএনও, এখন বলে ইউএনও। তাহলে এই 36 জন বিসিএস কর্মকর্তা আর টিএনওকে আমাদের চেয়ারম্যানরা কি বলে রাখে, কি বলে সম্বোধন করে? এই চেয়ারম্যানরা তো 2 দিন আগেও টিএনওকে সারই কইছে নাকি? টিএনওকে সারই কইছে। তাহলে যাদের টানিটুনি মেট্রিক পাস টিটিএমসি, টানিটুনি মেট্রিক পাস টিটিএমসি বা কায়ও কিন্তু কোনো ক্রমে এই রংপুরের জায়গা না পেয়ে ওই বহু দূর দেয়া ওই তেলেসমাতি দেখে ওই আই পাসটা করছে। তো এই সমস্ত লোককে যদি উপজেলা চেয়ারম্যান করা হয় তাহলে কি হইবে আপনাদের ভাগ্যে? আপনারাই বলেন। হবে মেট্রিক পাস, আই পাস লোক দিয়ে কি উপজেলা প্রশাসন? আপনারা বলতেছেন ডিজিটাল, আপনারা বলতেছেন স্মার্ট। এই স্মার্ট প্রশাসনকে এই মেট্রিক পাস লোক দিয়ে সম্ভব? কোনো করেই সম্ভব না। এইটা আপনাদের বিবেকে, আপনাদের বিবেচনা। আর একটা কথা আমি বলি, আমার বক্তব্য শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের রংপুরের লোক ওই বৃষ্টি চেপাকে ছাতি ধরে তার উল্টে পাশে। যখন নাঙ্গলত ভোট দেওয়ার কথা ছিল, উচিত ছিল তখন নাঙ্গলত ভোট দেয়, আর যখন নৌকাত ভোট দেওয়া উচিত ছিল তখন নৌকাত ভোট দেয়। তো আমাদের লোকের এখন একটু ওই উল্টে পাকে ঘোরার আমাদের ইয়ে আছে। আমাদের লোক বুঝে না কাকে ভোট দিতে হবে। আমাদের লোকের অল্পতে বিক্রি হয়ে যায়। কেন? সদর উপজেলাটা এটা হচ্ছে প্রদীপের নিচে অন্ধকার। একটা প্রদীপের নিচে যেমন অন্ধকার থাকে, তেমনি সদর উপজেলা সিটি কর্পোরেশনের বাইরে একটা প্রদীপের নিচে অন্ধকার। আমাদের লোকজনকে বিভ্রান্ত করার খুবই সহজ। আমাদের এখানকার লোকজনকে বিভ্রান্ত করা অনেক সহজ। তা আপনাদের কাছে অনুরোধ করব, এমন লোককে ভোট দেবেন না যে আওয়ামী লীগ করে না বা এই সরকারের লোক নয়, এমন লোককে আপনারা ভোট দেবেন। ওই আওয়ামী লীগের 5 জন ক্যান্ডিডেট আছে, তাদেরকে যাকে ভালো লাগে তাকে আপনারা ভোট দেবেন। আর তাদের মধ্যে যদি আমাকে যোগ্য এবং সৎ এবং দক্ষ মনে হয় তাহলে দয়া করে ভোটটা আমাকে দেবেন। কেননা আমি এর আগে 2 বার নির্বাচন করেছি। কেউ বলে যে আপনি অল্প ভোটে হারিয়ে গেছেন, আর কেউ বলে যে ভোট তো দিলাম আপনাকে, কিন্তু আপনি জয়লাভ করলেন না কেন? ওই যে জয়লাভ করতে পারেনি, ইভিএম নামের একটা যন্ত্র ছিল, যন্ত্রের কোনো দোষ নাই, ওই যন্ত্রটা চালাইছে পুলিশ আর ওই যন্ত্রটা চালাইছে প্রশাসন। এই ইভিএমে এই প্রসঙ্গে আমি যাই না। এই ইভিএমের কারসাজিতে গতকালকে আমাকে আমার বিজয়টাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমার বিজয়টাকে ছিনিয়ে নেওয়া হয়েছে এই ইভিএমের কারসাজির মাধ্যমে। তা নাহলে এই সত্যপুলিশ এলাকার কোনো সন্তান অথবা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছিল না। ওই চন্দনপাড়ি ইউনিয়নের কোনো সন্তান উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছিল না। ওই মমিনপুর ইউনিয়নের কোনো সন্তান উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছিল না। ওই হরিদেবপুর ইউনিয়নে কোনো সন্তান সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছিল না। অর্থাৎ 4টি ইউনিয়ন মিলে আমি একমাত্র সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছিলাম। স্বভাবতই এই 4টি ইউনিয়নের লোক আমাকে ব্যাপকভাবে ভোট দিয়েছিল।
ব্যাপকভাবে আমাকে এই 4টি ইউনিয়নের লোক আমাকে ভোট দিয়েছিল। যাই হোক, আমার বয়স হয়েছে, আমার 72 বছর বয়স, দুইবার নির্বাচন করেছি। আমার নাম আমাকে অনেকে দেখেন নাই, কিন্তু আমার নামটা অনেকে জানে। আমি কেমন লোক এটাও মোটামুটি আপনারা জানেন। আমি যে এমপি না হয়েও, আমি যে উপজেলা চেয়ারম্যান না হয়েও আমি এলাকার জন্য কাজ করেছি, এটাও আপনারা জানেন। তবে সবচেয়ে বড় আমার দায়িত্ব যে এই সদর উপজেলাটা সিও বাজার থেকে আপনাদের এই 5টি ইউনিয়নের মধ্যে যে কোনো জায়গায় আনা, এইটা আমার প্রথম দায়িত্ব। ওই যে অনেকে বলে যে স্মার্ট উপজেলা করব, বাবা তো এখনো ভুঁইয়ে নাই। আপনি যে একটা বিল্ডিং করবেন, 5তলা বিল্ডিং করবেন না 7তলা বিল্ডিং করবেন না 14তলা বিল্ডিং করবেন, তার জন্য তো একটা জমি লাগবে। আপনার জমি আছে? আমার এখনো উপজেলা কোথায় হবে এখনো সিদ্ধান্ত হয়নি। ওই সিদ্ধান্ত কিছুদিনের মধ্যে হবে, হয়তো ওটা লাহিড়িহাট এলাকায় হওয়ার সম্ভাবনাই বেশি। লাহিড়িহাট হওয়ার সম্ভাবনাই বেশি, কেননা 2টা প্রস্তাব সরকারের কাছে, 2টা প্রস্তাব গেছে। একটা হচ্ছে ওই রতিরামপুরে ওই পাঠা বান্ধার মোড়, যেখানে পাঠাগুলো বান্ধা থাকে, অনেকে আপনারা দেখছেন বন্ধ। আর একটা হচ্ছে লাহিড়িহাট। তাহলে যদি অফিসাররা আসি দেখে যে ওটা তো পাঠা বান্ধার মোড়, ওখানে তো কিছুই নাই, এখানে লাহিড়িহাটে, এখানে তো শ্যামপুর যাওয়া রোড, বদরগঞ্জ যাওয়া রোড, রংপুর যাওয়া রোড, পাগলাপুর যাওয়া রোড, সব জায়গার যোগাযোগ এই লাহিড়িহাটে। এবং এইটা হচ্ছে 5টা ইউনিয়নের মধ্যস্থল। তাহলে আমি চেষ্টা করব এই 5টা ইউনিয়নের মধ্যস্থল লাহিড়িহাটে যেন সদর উপজেলাটা স্থাপিত হয়। এই দাবিটা দেখছি আমি ওই চন্দনপাড়ের লোকের তেমন একটা নাই, ওই হরিদেবপুর লোকের আর তেমন একটা নাই, ওই মোমিনপুর লোকের আর তেমন একটা নাই। কিন্তু সদ্য পুষ্কিনী অঞ্চলের লোকের প্রধান দাবি, বাবা উপজেলাটা জানাবো ওই পাগলাবের অধিক না যায়, ওই মাঝর যেন নারীহাটে হয়। এইটা আপনাদের সাথে, এটা সদ্য পুষ্কিনী এলাকার থেকে। কেন আপনারা ওই পাগলাবির থেকে আপনাদের বাড়ি বহু দূর, ওই যে ফাজিল খা, ওই যে ভেলু, এই মাথা থেকে ও মাথা সদর উপজেলা প্রায় 50 কিলোমিটার। একটা অদ্ভুত উপজেলা, একটা অদ্ভুত উপজেলা। যে আমাদের কি হবে, আমাদের একটা সিটি কর্পোরেশন হইবে। ওই সিটি কর্পোরেশনের মধ্যে আমাদের 11টা ইউনিয়নের মধ্যে 7টা ইউনিয়ন কাটিয়ে নেবে। 11টা ইউনিয়নের মধ্যে 7টা নেন, আর আমার বাকি থাকলো 4টে। তা আমি ওই সময় ডিসি সাহেবকে বললাম যে আপনি আমাদের 7টা কাটিয়ে নিলেন, আর বাকি ছিলেন 4টে, এই 4টা নিলে তো পারত। আমার এই 4টা নিলে তোমাকে হামাকারা এই 4টে নিয়ে না নিশ্চয় না উপজেলা নিয়ে আমরা কি করবো? কথা ঠিক আছে, ওটা দেখা যাবে। উপজেলা সিটি কর্পোরেশনটা হোক, তারপরে দেখা যাবে। তো সিটি কর্পোরেশন তো হলো, আমার সদর উপজেলা আমরা একসাথে ছিলাম। ওই সিটি কর্পোরেশন আর সদর উপজেলা আমরা একসঙ্গে ছিলাম। তারপরে এটা কি হলো, ভাগ হলো, 2 ভাগ হলো। সিটি কর্পোরেশন হলো আর উপজেলা হইল, তাই না? তাহলে আমরা যেমন ভাগ হয়, বাপের সম্পত্তি ভাগ হয়, এক ভাই একটা সম্পত্তি পায়, আর এক ভাই একটা সম্পত্তি পায়, সম্পত্তি ভাগাভাগি হয়। দেখা গেল সম্পত্তি ভাগাভাগি হলো, আমরা সদর উপজেলায় একটা ভাগও আমরা পাইলাম। ওই সদর উপজেলা এখন ওই কেল্লা বলতে ওই স্বাস্থ্য অফিস, ওই কি বলে ওটা, সিটি সদর হাসপাতালের ওখানে, ওই পশু অফিস একখানে, ওই কৃষি অফিস একখানে, ওই মৎস্য অফিস একখানে, আমাদের একটাও জমি আমাদের নেই। আপনারা শুনে আশ্চর্য হবেন, আমাদের এই কেল্লাবন্দ উপজেলায় যে আমাদের জমিটা আছে, ওই জমিটার পরিমাণ হচ্ছে 9 একর। ওই জমিটার দাম হচ্ছে কমসে কম 300 কোটি টাকা। ওই 300 কোটি টাকার জমি আমাদের সদর উপজেলার, আমাদের ভাগ ওটা। কিন্তু সেই ভাগটা আজকে অন্য জায়গায় দেওয়ার পায়তারা চলছে। মনে করেন দিয়েই দিছে, ওইখানে একটা ডেন্টাল হাসপাতাল নাকি হবে। আমি বলেছি
ওই বিভাগীয় কমিশনারের মিটিংয়ে বলেছি, ওই যে মিলন আছে না ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওই সাক্ষী আছে, ওকে জিজ্ঞাসা করতে। আমি বলেছি ওই 9 একর জমির দাম মূল্য হচ্ছে 300 কোটি টাকা। ওইটা যদি আপনারা নিতে হয় তাহলে সরকারি বিধি অনুযায়ী 3 গুণ দাম অর্থাৎ 900 কোটি টাকা দিয়ে আমাদের কাছে ওই জমিটা আপনাদেরকে নিতে হবে। আপনি অ্যাকোয়ার করে নেন, তাহলে আমরা 900 কোটি টাকা পাবো। ওই 900 কোটি টাকা দিয়ে আমরা সদর উপজেলার উন্নয়ন করব। কিন্তু আমাদের বৌবিয়াপাড়া, ওই যে আমাদের বাবাজি চেয়ারম্যানরা, ওরা টেরে পায়নি, ওরা টেরে পায় নাই যে ওটা প্রস্তাব চলে গেছে, ওটা ডেন্টাল কলেজ হবে। আমি প্রতিবাদ করেছি, আমাকে যদি উপজেলা চেয়ারম্যান করেন তাহলে আমি ওই ডেন্টাল কলেজ আমি প্রতিবাদ করে ওইটাকে আমি আমার সদর উপজেলার আমার ভাগ আমি আদায় করে থাকি। ভাই ভাই ভাগ হয়। আরে ঠগান, আমাকে ঠগান থেকে সব সুদ্ধে ঠগাইবে, কিছুই দিবেন না। আরে আমরা তো একসাথে ছিলাম সদর উপজেলা, তা আমার জমিগুলো ওখানে আছে, আমাকে দিবেন না। পশু অফিস আছে, সেটা আমার জমি। সদর উপজেলা অফিস আছে, সদর স্বাস্থ্য কর্মকর্তার অফিস আছে, সদর কৃষি কর্মকর্তা অফিস আছে, সমবায় অফিস আছে। ওগুলো তো আমার, এই 5টা ইউনিয়নের সদর উপজেলা আমার সম্পত্তি। এই সম্পত্তি আপনারা উদ্ধার করবেন না? সেই সম্পত্তিগুলোর মূল্য কোটি কোটি টাকা। আমাদের উপজেলা সদর উপজেলায় তো কিছুই নেই, কিছুই নেই। তাহলে সদর উপজেলা কিছুই নেই, তাহলে কেমন করে উন্নতি হবে? তাহলে আমার প্রথম কাজ যে ওই সদর উপজেলাকে যদি আমি এই লাহিড়িহাটে নিয়ে আসি, তাও 5 বছর সময়। ওই জায়গাটা লাহিড়িহাটে যে জায়গাটা সিলেক্ট করা হয়েছে, সেই জায়গাটাকে যদি অধিগ্রহণ করা হয়, অধিগ্রহণ বোঝানো অনেকে বলে একবার, আমরা একবার ভালো বুঝি, অধিগ্রহণ বুঝি না। তো সরকারকে যদি এটা নিতে হয় তাহলে ওই 4 ধারা, 7 ধারা, 9 ধারা, 13 ধারা এরকম করতে করতে 3-4 বছর চলছে। এই তারপরে লাগবে কি বন ভেঙে ফেলে ইয়া লাগবে, ওই পরিবেশ বিভাগের ছাড়পত্র লাগবে, ওই এটা কৃষি জমি কিনা ওই কৃষি বিভাগের ছাড়পত্র লাগবে। ওই থেকে আরও 2-1 বছর চলে যাবে। অর্থাৎ যত বড়ই আমাকেও যদি ভোট দেন, আমি যদি চেয়ারম্যান হই, তাহলে 5 বছরের আগে ওই উপজেলা নির্মাণের কাজ শুরু করা যাবে না। তার প্রমাণ ওই যে আমার বাড়ির সামনে আপনারা অনেকে জানেন যে একটা প্রতিষ্ঠান হইতেছে। ওই প্রতিষ্ঠানটা 5 বছর আগে ওটা অনুমোদন হয়েছে, তারও বেশি 6-7 বছর আগে অনুমোদন হয়েছে। এই অধিগ্রহণ একবার হওয়ার প্রায় 3 বছর হয়ে গেছে, এখনই তার কাজ শুরু হয়েছে। তার মানে 5-6 বছর আগে এই সদর উপজেলা কাজটা শুরু করা সম্ভব না। তাহলে অনেকে লেখছেন, আমারও পোস্টারে লেখছে, ভুল করে লেখছে, আমি জানি না, বলছে যে স্মার্ট উপজেলা করবে। আরে বাবা, ওই শূন্যের উপর ওই যে কী ঘরও বানাইলে আল্লাহ, শূন্যের মাঝার, শূন্যের মাঝারে কোনোদিন স্মার্ট উপজেলা করা যায় না। তাহলে উপায়টা কি? তাহলে বুড়া মানুষটা তো ওই 5-6 বছর পর নাও বাঁচে থাকতে পারে, 5-6 বছর পর আমিও নাও বাঁচে থাকতে পারি। তাহলে এই এলাকার তাহলে কি ওই উপজেলাটা আমাদের এখানে আসবে না? তারও একটা বুদ্ধি আছে, আমাদের কি আছে, আমাদের থানাটা কোনটা আপনারা জানেন? থানাটা কোনটা? রতিরামপুরে ইউনিয়ন কাউন্সিলের ভেতরে ভাড়া নিচ্ছে। ইউনিয়ন কাউন্সিলের অফিস ভাড়া নিয়ে ওখানে থানার কাজ চলতেছে। তাহলে থানার কাজটা যদি ভাড়া নিয়ে চলে, তাহলে আমাদের ওখানে যে ম্যাডাম ছিল আগে ইউনো, এখন পুরুষ আসছে, তাকেও তো উচিত ওই লাহিড়িহাটে একটা বিল্ডিং ভাড়া নিয়ে তার অফিসটা এখানে নিয়ে আসে। ওই অন্যান্য কর্মকর্তা তাদেরও উচিত যে কুন্টেকোনা সিটি কর্পোরেশন আর কুন্টেকোনা সদর উপজেলা, কুন্টেকোনা সিটি কর্পোরেশন, কুন্টেকোনা সদর উপজেলা। ওই যে একটা গান আছে না, কি জাদু জানো, কি জাদু জানো, জাদু কি জাদু জানো, ডাঙ্গায় ফেলিয়ে জাল জলে বসিটা। আর এরা ওই সিটি কর্পোরেশনে থাকিয়া ওই জাল ফেলাইছে সদর উপজেলা, আর ওই শুকানোর জাল ফেলা ওই পানির দিকে টানতেছে। এই হচ্ছে আমাদের ভাগ্যের নির্মম পরিবেশ। তো আমি যদি উপজেলা চেয়ারম্যান হই,
ইনশাআল্লাহ 6 মাসের মধ্যে উপজেলার যে 36টা অফিস আছে সেই 36টা অফিস আমি পাগলাপীর থেকে লাইব্রেরির মধ্যে নিয়ে তাহলে সন্তপুষ্করের লোকেরা আবার কিছু মন খারাপ করবে সবই যদি পাগলাপীর আর লাইনের হয় তাহলে আমার কি লাভ তাহলে আমিও আপনাদের যারা চেয়ারম্যান আছে ওই তারা যদি চেষ্টা করতে পারে তাদের যদি কোমর যোগ থাকে বুকত যদি হিম্মত থাকে বাহুতে যদি বল থাকে তারাও দাবি করলে 2-1টা অফিস তারাও ওই সন্তপুষ্করিতে নিয়ে আসতে পারে আর একটা কথা বলি আমি শেষ করতে চাই সেটা হচ্ছে এই যে আপনার সন্তপুষ্করি এলাকার লোক আমি ভুললাম ওই আমরা আমার বাড়ি বাসা মুন্সিপাড়ায় ওই দিক দিয়ে আপনার যত আপনার সন্তপুষ্করি শাক সবজি লাউ তরি তরকারি সব আপনারা সাপ্লাই দেন সবই দেন আপনারা সেই আপনাদের পুষ্টিকর খাদ্য আমরা পাই আমরা তাজা ঢাকার মতো না আমরা রংপুরের লোক একই দিনে আপনার সব সন্তপুষ্করি পালিছাড়া হাট থেকে আপনাদের শাক সবজি তরি তরকারি আমাদের রংপুরে যায় আমরা তাজা তরি তরকারি আমরা পাই কিন্তু আপনারা তরি তরকারির দাম পান না দাম কাই পায় ওই মোমিনপুর এলাকার লোক যারা বালতিতে আবার আবাদ করে তারা একজন জমিতে 8 মণ 10 মণ তামাক আবাদ করে এক মণ জমিতে তারা 80 থেকে 1 লাখ টাকা তামাক বিক্রি করে তাহলে তাদের পাকা বাড়ি হইবে না আপনাদের পাকা বাড়ি হইবে ওই 5 টাকা সে আপনারা বেচেন 5 টাকা আমরা রংপুরে যায় 10 টাকা তারপর এখন আর ওই কৃষকদের মজুরি দিতে কিষেন খেসুরি দিতে খরচে ওঠে তাহলে খরচে ওঠে না আপনাদের তরি তরকারি আবাদ করে তাহলে ওই যে মোমিনপুর যারা ওই বিদেশি কোম্পানি তামাক আবাদ করে তাদের বাড়িতে যায় দেখেন আজকাল চকচকা হয়ে গেছে তারা এখন আর হাজারে হিসাব করে না হিসেব করে কয় লাখ টাকা তামাক বেচা করে আর আপনারা হিসাব করেন কয় হাজার টাকা হল 500 টাকা সবজি নাভা শাক বেচালু না 1000 টাকা নাভা শাক বেচালু এইটা আপনারা হিসাব করে আর ওরা হিসাব করে 1 লাখ টাকার তাঙ্গু বেচালু না 5 লাখ টাকার তাঙ্গু তারা লাখে হিসাব করে তাহলে আপনাদের এই এলাকা যাতে কৃষকদের উন্নতি হয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মাল্টি পারপাস কোল্ড স্টোরেজ তৈরি হবে যত কোল্ড স্টোরেজ আছে সব আলুর উপরে ওই আপনাদের এখানে আছে আলু যে ভাগে দেখেন আলু কেন বাবা একটা পটলের কোল্ড স্টোর করা যায় না কেন বাবা একটা টমেটোর কোল্ড স্টোর করা যায় না কেন বাবা একটা শাকসবজির স্টোরেজ করা যায় না তা সরকার নিচে সিদ্ধান্ত নিচে রংপুরে একটি মাল্টিপারপাস কোল্ড স্টোর যাতে তৈরি হয় এবং আমি দাবি করবো সরকারের কাছে সেই মাল্টিপারপাস কোল্ড স্টোর প্রথম কোল্ড স্টোর যেন এই পালিছড়ায় নির্মিত হয় সবাইকে ধন্যবাদ আমি ভোট কি জন্য চাবো এই লোকগুলি এত রাত পর্যন্ত বক্তব্য শুনতেছে এরা তো আমার ভোট দেওয়ার জন্যই তো অস্থির হয়ে আমি ওনাদের কাছে অনুরোধ করবো আপনারা শুধু নিজেরাই ভোট দিবেন না আপনার বাড়ির পরিবারকে বুঝাবেন মা বোনদের বুঝাবেন প্রতিবেশীকে বুঝাবেন আমি যদি যোগ্য প্রার্থী হই তাহলে আমার পক্ষে বলবেন আর যদি আমার থেকে কেউ বড় যোগ্য প্রার্থী থাকে তাহলে তার কথা বলবেন তো আপনারা যেহেতু আমার এখানে আসছেন আমার বক্তব্য শ্রবণ করছেন আমি বিশ্বাস করব অধিকাংশ লোকে আমাকে ভোট দেবেন এটা আমার বিশ্বাস যাই হোক জীবনের শেষ প্রান্তে 72 বছর বয়স আগেকার দিন হলে মনে হয় এতদিন বাঁচতাম না আগেকার দিন হলে এতদিন বাঁচতাম না কেন আগেকার মানুষের গড় আয়ু ছিল 28 বছর আগেকার মানুষের ওই 20 বছর 30 বছর আগে মানুষের গড় আয়ু ছিল 28 বছর এখন গড় আয়ু হচ্ছে 72 বছর এই আমি উপজেলা নির্বাচন উপলক্ষে গ্রামে যাই গ্রামে